Assalamu alaikum, my dear viewers and my dear students. How are you today? I think all of you are well as soon as yesterday. I'm also fine by the grace of Almighty. Yesterday I discussed WS question part 1. Today I will also discuss WS question part 2. Okay. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আজকে শেষ করাবো। গতদিন আমি যেটুকু করিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এগুলো অবশ্যই শিখে ফেলবে, বাসায় মুখস্থ করবে, শিখবে। আশা করি তোমরা সবাই মুখস্থ করছো কিংবা ভালোভাবে শিখছো, বিষয়টা দেখছো। যেমন অক্সিলারি ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট অবজেক্ট আছে, পার্সনগুলো সম্পর্কে আছে এবং এক নাম্বার রুল করানো হয়েছিল। তো যাই হোক, সেই সম্পর্কে তোমরা অবশ্যই পড়ছো। আর বলা হয় না যে ক্লাস 5 এটা, অবশ্যই এটা পঞ্চম শ্রেণীর আলোচনা চলবে এবং ইংরেজি বিষয়ে। আর আশা করি আমার পরিচয় দেওয়ার দরকার নাই। তো যাই হোক, আজকে আমরা দ্বিতীয় নাম্বার রুলটা শুরু করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লেখা শুরু করো। আমার ক্লাসে আমি একটু বেশি লেখাই, অনেকে বিরক্ত হয়ে যায়। আসলে কিছু লেখা দরকার, মুখে বললে এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরো যেতে পারে। অতএব লিখলে সেই বিষয়টা খাতায় নথিভুক্ত থাকে, খাতায় থাকে এবং সেটা পরবর্তীতে তোমরা দেখতে পারো। অতএব এই জন্য তোমরা খাতা কলম নিবে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখার চেষ্টা করবে। কিছু এক্সাম্পল দু একটা বাদ দিলেও সমস্যা নেই, তারপরও যথাসম্ভব লেখার চেষ্টা করবে এবং সাথে সাথে অবশ্যই বোঝার চেষ্টা করবে। আর আমি যখন বিশেষ করে বুঝাবো সেই সময় তোমরা একটু মনোযোগ দিবে, লেখাটা একটু স্টপ করবে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা 2 নাম্বার রুল থেকে শুরু করব। দ্বিতীয় নাম্বার রুলটা তোমরা লেখো। রুল 2। সবকিছুর কিছু নিয়ম কানুন আছে, তো এটারও কিছু নিয়ম কানুন আছে। আশা করি দুইটা নিয়ম যদি তোমরা পড়ো তাহলে এটা দিয়েই মোটামুটি যে কোনো ডাব্লিউএস কোশ্চেন বানানো যাবে। ওকে, হোয়াট, এটা তোমরা জানো যে বস্তু, এবং আজকে যেটা লেখো সেটা হলো অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আলোচনা। হুম, ব্যক্তি, অবজেক্ট। হুইচ, অবজেক্ট। হুজ, হুজ অর্থ কার বা কাদের। হাউ, কিভাবে। যদিও অর্থগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, তারপরে একটা অর্থ লিখে দিয়ে দেব। হয়, কোথায়। when, place, when, কখন, time, হয়, কেন, reason, reason। অর্থাৎ হাউ কিভাবে, where কোথায়, এটা প্লেসকে নির্দেশ করে,
when কখন এটা টাইমকে নির্দেশ করে, why কেন এটা কোনো রিজন কারণকে নির্দেশ করে। কারণ যদি বোঝায় তাহলে আমরা why দিয়ে প্রশ্ন করব, সময় সম্পর্কিত হলে সেখানে when দিয়ে প্রশ্ন করব, জায়গা সম্পর্কিত হলে সেখানে where দিয়ে প্রশ্ন করব, কোনো কিছু কিভাবে সংঘটিত হয়, কোনো কাজ কিভাবে হয় বা কেমন এটা বোঝাতে আমরা how ব্যবহার করব। whose বলতে কার, which কোনটি তোমরা জানো, এবং এটা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এই অবজেক্টগুলো কেন লেখা হয়েছে সেটাও আমি এক্সাম্পল দেওয়ার সময় তোমাদের বুঝাই দিব। whom মানে কাকে বা কাদেরকে, what অর্থ কি। তো যাই হোক এই ওয়ার্ডগুলো অর্থাৎ 3 3 6 আর 8 এই মোট এই 8টা ওয়ার্ড, 8টা ওয়ার্ডের জন্য আরেকটা রুল আছে। অর্থাৎ তোমরা এভাবে যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দিতে পারো এভাবে দিতে পারো, এভাবে অর্থাৎ এই পুরোটা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে বোঝা গেল যে এই ওয়ার্ডগুলো এই 8টার যে কোনো একটা ওয়ার্ড, এরপরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট এসইউবি সংক্ষেপে লিখছি এখানে, এসইউবি বলতে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক। যেহেতু ডাবল এস কোশ্চেন এবং কোশ্চেন করার সময় অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, নতুবা কোনো মার্ক পাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা দেখব যে এই স্ট্রাকচারে কিভাবে, এই গঠনে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি। স্টেটমেন্ট যেটা আছে সেই অনুযায়ী আমরা কিছু বাক্য এখন তৈরি করব এবং আমি এই যে एग्जांपलগুলো দিব সেগুলো পিএসসি एग्जाम বেস পিএসসি পরীক্ষা যেগুলো আসছে সাধারণত সেখান থেকে দিব। ওকে, আমরা एग्जांपल খেয়াল করি। তার আগে তোমরা সবাই কি এগুলো লিখে নিয়েছো? আমি একটু ওয়েট করি, তোমরা দ্রুত লেখো, দ্রুত লিখে ফেলো, এই স্ট্রাকচারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, স্টেটমেন্ট রাজু লাইকস টিচিং। রাজু লাইকস টিচিং, রাজু শিক্ষকতা পছন্দ করে। রাজু লাইকস টিচিং, তো টিচিং এর তলে আন্ডারলাইন করা আছে। তাহলে এটা কিসের তলে আন্ডারলাইন? এটা অ্যাকচুয়ালি অবজেক্ট। কিভাবে অবজেক্ট বুঝলাম? অবজেক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়া হয়েছিল, তোমাদেরকে বলা হয়েছিল যে অবজেক্ট আমরা এভাবে পেতে পারি, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। রাজু লাইকস, রাজু পছন্দ করে। রাজু কি পছন্দ করে? টিচিং, শিক্ষকতা। অর্থাৎ টিচিংটা হলো অবজেক্ট। তো এই জন্য বলা হয়েছে যদি অবজেক্টে কোনো বস্তু থাকে, ব্যক্তি তো না, টিচিং তো আর কোনো ব্যক্তি নয়, যেহেতু ব্যক্তি না এবং বস্তু এবং এটা আছে অবজেক্টে, তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলেই আমরা উত্তরটা এটা পাই। যে রাজু, আমি যদি প্রশ্ন করি রাজু কি পছন্দ করে, তাহলে হবে রাজু শিক্ষকতা পছন্দ করে। রাজু লাইকস টিচিং। অতএব আমরা স্ট্রাকচারটা যেভাবে লিখব সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনটা হবে প্রথমে আসবে হোয়াট, খেয়াল করো যে স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। প্রথমে আসবে হোয়াট, বসিয়ে দিলাম হোয়াট, এরপরে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া কোনগুলো তোমাদের লেখানো হয়েছিল? ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু। অতএব তোমরা আশা করি যে এগুলো ঠিকভাবে মুখস্থ করছো। তোমরা ভাষা ভাষা পড়বে না, অবশ্যই সুন্দর করে ক্লিয়ার করে সম্পূর্ণরূপে পড়বে, তাতে যে কোনো বিষয় সম্পর্কে আর ভাষা ভাষা আইডিয়া হবে না, তোমরা নিজেরা সুন্দর করে পড়তে কিংবা লিখতে পারবে। তো
তো এই অক্সিলারি ভার্ব আমি যেমন বললাম তোমাদেরকে এরকম বলা আয়ত্ত করতে হবে। তো অক্সিলারি ভার্ব এখানে আসবে ডাজ, এখানে আসবে কোনটা ডাজ। কেন আসলে এটা একটু পরে বলি। এরপরে আসবে সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে কে রাজু। কে পছন্দ করে রাজু পছন্দ করে। তোমাদেরকে বলা হয়েছিল সাবজেক্ট কিভাবে খুঁজে পেতে হয়, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে। তো ভার্ব কোনটা পছন্দ করা, যে কোনো কিছু করা সেটা হলো ভার্ব, যে কোনো কিছু করা সেটা হলো ভার্ব। তো পছন্দ করে কে পছন্দ করে রাজু পছন্দ করে, অর্থাৎ রাজু হলো সাবজেক্ট। তাহলে হোয়াট বসালাম, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে আসবে কোনটা সাবজেক্ট, সাবজেক্ট হলো রাজু, রাজু হোয়াট ডাজ রাজু। এরপরে আসবে মেইন ভার্ব লাইক। এরপরে বাকি অংশ বলতে এখানে আর তেমন আর কিছু নাই, থাকলে বসাবে না থাকলে নাই। এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো হোয়াট ডাজ রাজু লাইক, হোয়াট ডাজ রাজু লাইক, রাজু কি পছন্দ করে। এখন কথা হলো এখানে যে ডাজ আমরা একটা অক্সিলারি ভার্ব আনলাম, এটা আমরা শিওর যে এখানে একটা অক্সিলারি ভার্ব আসবে, কিন্তু এই ডাজ অক্সিলারি ভার্বটা কেন আসবে তার জন্য কিছু নিয়ম কারণ আছে। এর জন্য আবার টেন্স জানতে হয়। আমি আহামরি অনেক টেন্স আপনাদের বোঝাবো না, জাস্ট এটুকু সিম্পলি তোমাদেরকে আমি ক্লাসেও বুঝিয়েছিলাম, যখন একসময় ক্লাস চলতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সে সময় বুঝিয়েছিলাম। এখনো আবারও বলি, যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে, এস বা ইএস থাকবে তখন আমরা কি বসাই ডাজ বসাই। এস বাই এস থাকলে তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আনতে হবে। আর যখন এস বাই এস আসবে এবং ডাজ আমাদের আনতে হবে তখন এখানে কোনো এস বাই এস আসবে না। অর্থাৎ এই এস বাই এস এর কারণে আমরা ডাজ বসালাম, এই কারণেই লাইক এর সাথে এখানে এসটা যোগ করা হয় নাই। হোয়াট ডাজ রাজু লাইক, এখানে ছিল লাইকস কিন্তু এখানে হয়ে গেছে লাইক। তাহলে কেন হলো এই ডাজ এস বাই এস উঠে গিয়ে এখানে মূলত ডাজ হলো, এই কারণেই এই লাইকে আর এস বাই এস বসবে না। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা মূলত অবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ আমরা দুই ভাবে প্রশ্ন করতে পারি, একটা হলো সাবজেক্টকে ধরে আর একটা হলো অবজেক্টকে ধরে। গতদিন আমি যেটা বলছিলাম রুল নাম্বার 1, এটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে যেগুলো করা হবে সবই অ্যাকচুয়ালি অবজেক্ট বা সবই, আর অন্যান্য গুলো অবশ্য অবজেক্ট যে কোনো কিছু হতে পারে। এখানে যেগুলো অবজেক্ট আছে মূলত এগুলো অবজেক্ট সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ এটা অবজেক্টে আছে, তো অবজেক্টে এটা বস্তু আছে, এই কারণে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হলো এবং কি দিয়ে প্রশ্ন করলেই মূলত এখানে অ্যানসারটা এটা আসে। তাহলে এই হোয়াট দিয়ে প্রশ্ন করলাম এবং হোয়াট দিয়ে দুই ধরনের স্ট্রাকচার আছে। আমরা গতদিন যেটা বলেছিলাম 1 নম্বর রুলে, সেটা হলো এক ধরনের রুল, এটা হলো আরেক ধরনের। অর্থাৎ এটা এই ধরনের রুল যে হবে সেটা তোমার বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? কারণ এই টিচিংটা অবজেক্টে আছে। গতদিনের একটা एग्जांपल লেখাছিলাম, তোমাদেরকে স্মরণ করাই দিই। এটা এই রুলের বাইরে, রুল নাম্বার 1। যেমন আইসক্রিম ইজ ডেলিশিয়াস, আইসক্রিম ইজ ডেলিশিয়াস, এখানে আইসক্রিমের তলায় আন্ডারলাইন ছিল। এখন কিন্তু এটা সাবজেক্টিভ, কিন্তু টিচিংটা হলো অবজেক্টিভ। যখন সাবজেক্ট হিসেবে আসবে কোনো বস্তু তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন করব। কিন্তু ওই এই ক্ষেত্রে কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা সাবজেক্ট, এসবগুলো লেখার দরকার নেই। অর্থাৎ এই স্ট্রাকচার ফলো হবে না, ফলোটা হবে আগেরটা। অর্থাৎ হোয়াট এর পরে বাকি যা আছে সব বসায় দিব। হোয়াট ইজ ডেলিশিয়াস, হোয়াট ইজ ডেলিশিয়াস। তাহলে আইসক্রিম ইজ ডেলিশিয়াস, হোয়াট ইজ ডেলিশিয়াস। আইসক্রিম সুস্বাদু, কি হয় সুস্বাদু। অর্থাৎ এইটা হলো রুল নাম্বার 1, 1 নাম্বার রুল অনুযায়ী। এটা সাবজেক্টে আছে এইজন্য 1 নাম্বার রুল অনুযায়ী। তাহলে এই হোয়াটটা, হোয়াট 1 নাম্বার রুলে ছিল, হুইচটাও 1 নাম্বার রুলে ছিল। তাহলে হুইচ এবং হোয়াট এটা 1 নাম্বার রুল হতে পারে, 2 নাম্বার রুলও হতে পারে। 1 নাম্বার রুল হবে যদি সাবজেক্টে ব্যবহৃত হয়, 2 নাম্বার রুলটা এটা ফলো হবে যদি সেটা অবজেক্টে হয়। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি মনোযোগ দিয়ে থাকো অবশ্যই বুঝতে পারবে, আর মনোযোগ না দিয়ে থাকলে আদৌ বুঝতে পারবে না।
সারা বছর বুঝতে থাকলেও তোমরা বুঝতে পারবে না। অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করার চেষ্টা করবে। আমি আরেকবার বলি, যদি অবজেক্টে যদি বস্তু থাকে তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি, সেটা এ স্ট্রাকচার, অর্থাৎ হোয়াট, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, বাক্য অংশ। কিন্তু যদি বস্তুটা সাবজেক্টে থাকে তাহলে এক নাম্বার রুল অনুযায়ী প্রথমে হোয়াট বসানোর পরে বাকি অংশ যা আছে সব বসাই দিই। এই ক্ষেত্রে আর এতগুলো ফলো করা পড়বো না। এটা দুইটা রুলের ক্ষেত্রে একটু ক্যাচ লাগতে পারে, সেটা হলো হোয়াট এবং হুইচ। হোয়াট এবং হুইচ এক নম্বর রুলে আছে, দুই নম্বর রুলে আছে। ওকে, আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। whom, statement, he is teaching us English. সে আমাদেরকে ইংরেজি শিক্ষা দিচ্ছে। He is teaching us English. সে আমাদেরকে ইংরেজি শিক্ষা দিচ্ছে। He is teaching us English. তো আমরা এখানে অবজেক্টটা পাই কোনটা? us। কিভাবে আমরা প্রশ্ন করি? শিক্ষা দিচ্ছে, কাকে শিক্ষা দিচ্ছে বা কাদেরকে শিক্ষা দিচ্ছে? এটা us, আমাদেরকে, অর্থাৎ এটা একটা অবজেক্ট। অবজেক্ট, তো অবজেক্ট কিন্তু ব্যক্তি, এই অবজেক্ট কিন্তু এখানে ব্যক্তি, আমরা, অবশ্যই আমরা ব্যক্তি। তো ব্যক্তি এবং অবজেক্ট যদি ব্যবহৃত হয় তাহলে আমরা কি ব্যবহার করব? whom। ব্যক্তি এবং অবজেক্ট, তাহলে আমরা whom ব্যবহার করব। এখানে কাকে এটা দিয়ে প্রশ্ন করলে আমরা এই উত্তরগুলো পাচ্ছি। অতএব এর ডাব্লিউএস কোশ্চেনটি হবে whom। দেখো whom, এরপর আসবে অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজটাকে আনো। এই ইজ যে একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু তোমরা আগে শিখেছো। এখন বলতে পারো স্যার আমরা এটা জানি না। যারা ক্লাস করেন নাই কিংবা যারা এটা করেন নাই তারা জানতে পারবে না। আমি লেখাইছিলাম এই কারণে যে তোমরা অক্সিলারি ভার্বগুলো শিখলে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এটা দেখেই বুঝতে পারবে যে ইজ একটা অক্সিলারি ভার্ব। অতএব আমরা whom এর পরে কি আনবো? অক্সিলারি ভার্ব। এখানে ইজ আছে, ইজটাকে বসালাম। এরপরে সাবজেক্ট, বরাবরের মতো সাবজেক্ট কোনটা? প্রথমটা, অথবা এভাবে বলা উচিত যে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। তা কে শিক্ষা দিচ্ছে? সে, অর্থাৎ হি হলো সাবজেক্ট। তাহলে whom is he, এরপরে আছে মেইন ভার্ব টিচিং ইংলিশ। whom is he teaching English, সে তাকে ইংরেজি শিক্ষা দিচ্ছে বা কাদেরকে ইংরেজি শিক্ষা দিচ্ছে। whom is he teaching English। তবে মডার্ন ইংলিশে, আধুনিক ইংরেজিতে whom এখন খুব একটা ব্যবহার করা হয় না। whom এর ক্ষেত্রে whom না লিখে who ব্যবহার করা হয়। অর্থাৎ who is he teaching English, who is he teaching English। যদিও এখানে who, কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে, কাকে বা কাদেরকে। তাহলে তোমরা এটা অবশ্যই স্মরণ রাখবে যে whom কাকে, who মানে কে বা কারা। তবে ক্ষেত্র বিশেষে এর অর্থ চেঞ্জ হতে পারে। যেমন এখানে who is teaching English, who is teaching English, তো এখানে তাদেরকে সে ইংরেজি শিক্ষা দিচ্ছে, যদিও who এখানে তাদেরকে অর্থ দাঁড়াবে। অর্থাৎ মডার্ন ইংলিশে তাহলে whom এর ক্ষেত্রে whom না বসে অনেক সময় who বসানো যায়। তোমার ইচ্ছা তুমি যেটা বসানো যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সেন্টেন্সে যদি অবজেক্টের ক্ষেত্রে ব্যক্তি হয় এবং সেই ব্যক্তির তলে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা whom দিয়ে প্রশ্ন করি। কি দিয়ে প্রশ্ন করি? whom দিয়ে। এবং whom এর যে স্ট্রাকচার আছে, whom, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, বাকি অংশ এবং কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ এই হোয়াট, whom, which, whose, how, where, when, why এই সবগুলোর জন্য একটা স্ট্রাকচার।
এজন্য এখানে এভাবে দেওয়া হয়েছে। এই সবগুলোর জন্য একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে সাব হোম আছে, এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, এরপর সাবজেক্ট হি আছে, এরপর মেইন ভার্ব টিচিং আছে, এরপর বাকি অংশ এবং লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক। তাহলে এখানে হোম সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো যে হোম ব্যক্তিকে বোঝায় এবং অবজেক্ট নির্দেশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। ওকে, এরপরে দেখো হুইচ। হুইচ ও অবজেক্টের ক্ষেত্রে হুইচ রুল নাম্বার 1 এও ছিল, যেটা সাবজেক্টকে নির্দেশ করবে। এখন যেটা করব সেটা হলো অবজেক্টকে নির্দেশ করবে, অর্থাৎ অবজেক্ট থাকবে এবং অবজেক্ট কি সেটাও তোমাদেরকে বলা হয়েছিল। অবজেক্ট হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। ওকে, এখন স্ট্রাকচার এবং সেন্টেন্স দেখা যাক। Statement: I bought this yesterday. I bought this yesterday. আমি এটা গতকাল কিনেছিলাম। I bought this yesterday. আমি এটা গতকাল কিনেছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে হুইচ সাধারণত this, that, these, those এই ধরনের কিছু ওয়ার্ড ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করতে পারি। আমি এটা গতকাল কিনেছিলাম। তো আমি কিনেছিলাম এটা, এটা কিন্তু সাবজেক্টে নাই। যেহেতু সাবজেক্টে নাই, এটা আমরা অবজেক্ট হিসেবে ধরে নিয়ে আমরা হুইচের রুলটা করব। তাহলে WH কোশ্চেনটা হবে, WH কোশ্চেনটি হবে কি হুইচ, হুইচ, এরপর আমি অক্সিলারি ভার্ব ডিড, ইউ, বাই, yesterday. Which did you buy yesterday? এটা তোমার কাছে একটু কঠিনই মনে হতে পারে, আমি একটু বোঝাই দিই তাহলে আশা করি বুঝতে পারবে। প্রথমে আনলাম হুইচ। হুইচটা কেন আনলাম? যেহেতু এখানে সাবজেক্ট না অবজেক্টে আছে দিস, এই কারণে হুইচ আনলাম। হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে, এটা আমরা বুঝতে পারছি। এরপরে এখানে ডিড আনা হলো, ডিড। তো ডিড কেন আনা হলো? এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। বাই এর পাস্ট টেন্স হলো বট। বাই মানে কেনা, বট মানে কিনেছিলাম। তোমাদের জন্য সহজ সিস্টেম হলো যে সাধারণত ভার্বের সাথে বি, ইডি এগুলো থাকলে সেটা পাস্ট হয়। তবে কিছু কিছু ওয়ার্ড ভিন্ন হিসেবেও হয়, যেমন এখানে টি আছে বা অন্য কিছু হিসেবেও ব্যবহৃত হতে পারে। এবং এর জন্য আবার তোমাদের জানা উচিত কনজুগেশন অফ ভার্ব। ভার্বের যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো যে যতটুকু পারবে তোমরা বই থেকে পড়ে নিবে। যে কোনো বইয়ে এই কনজুগেশন অফ ভার্ব আছে, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম। বাই, বট, বট। বাই মানে কেনা, বট হলো কিনেছিল। তো যাই হোক, এই বট ফর্মটা 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্মে আছে, এই জন্য মূলত এখানে ডিড হলো। আচ্ছা, এরপরে ই অক্সিলারি ভার্ব, এটা বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট এখানে ইউ। এখানে ইউ কেন হলো এটাও তোমাদেরকে বলা হয়েছিল। আই থাকলে ইউ হয়, আই কিংবা উই থাকলে ইউ হয়, তো এই জন্য এখানে ইউ আসলো। এরপরে যখন তোমরা ডিড দিবে তখন ভার্বের বেস ফর্ম হবে বাই। বটটা কোন জায়গা থেকে আসলো? বাই থেকে। অর্থাৎ আমরা বেস ফর্মটা ব্যবহার করব বা মূল ফর্মটা ব্যবহার করব। তাহলে হুইচ ডিড ইউ বাই, এরপরে yesterday। আন্ডারলাইন যুক্ত ওয়ার্ডগুলো আমরা সাধারণত বাদ দিব, বাদ দিয়েই প্রশ্নটা করব। তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ডটাই চলে আসে যে গতকাল তুমি কোনটি কিনেছিলে। তো গতকাল আমি এটি কিনেছিলাম। এখন কথা হলো, যদি এই এই সেন্টেন্সে যদি এই সেন্টেন্সে বুক শব্দটি থাকতো, দিস বুক, যদি এমন হতো, শুধুমাত্র দিস না থেকে যদি এমন হতো যে দিস বুক, আই বট দিস বুক ইয়েস্টারডে, তাহলে আমরা এই হুইচ এর জায়গায় এখানে আমরা হুইচ এর পাশে বুকটা লিখতাম।
হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে। অর্থাৎ দিস দ্যাট বা দিস দোজ এগুলোর পরে যদি কোনো নাউন থাকে ওই নাউনটা হুইচ এর পরে বলবে। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা জানি না লেখাটা। এখানে হুইচ বুক কখন আসবে, যদি দিস দ্যাট দিস দোজ এগুলোর পরে কোনো নাউন আসে তাহলে আমরা সেই নাউনটা হুইচ এর পরে বসিয়ে দিব। হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, শুধুমাত্র দিস হলে হুইচ ডিড ইউ বাই ইয়েস্টারডে। তাহলে এটা হলো হুইচ এর ব্যবহার। তাহলে আমরা তিনটা শিখলাম, হোয়াট, হুম, হুইচ। Statement, this is my pen, my pen, this is my pen, এটা আমার কলম। তো এটা কার কলম, বিষয়টা এরকম আসবে। এটা হলো হুজ সম্পর্কে আমরা আলোচনা করছি, হুজ অর্থ কার বা কাদের। যদি দিসের তলায় আন্ডারলাইন করা হতো তা সেক্ষেত্রে হুইচ এর রুল এবং এটা এক নম্বর রুল হতো, কিন্তু হুই এখানে না, আছে এটা মাই পেন, এটার নিচে। অর্থাৎ আমরা যখন পজেসিভ দেখো, পজেসিভ বলতে তোমরা পজেসিভ না বুঝলে তোমরা এভাবে বুঝে নিতে পারো, সাধারণত মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার এবং নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস, এই ধরনের ওয়ার্ডগুলোকে পজেসিভ বলা হয়। যদি এরকম থাকে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস। নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস বলতে রোহিংস, কোরিংস, এই জাতীয় যদি কোনো ওয়ার্ড এর তলে আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হুজ দিয়ে প্রশ্ন করব। যদিও তোমাদের বোর্ডে হুজ সম্পর্কে কোনো প্রশ্ন তেমন আসে নাই বা এগুলো আসে না খুব একটা, তারপরেও তোমাদের জেনে রাখা উচিত। দিস ইজ মাই পেন, তাহলে আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেনটা এভাবে করব, whose pen is this, whose pen is this, এটা কার কলম, তাহলে উত্তরে আসবে এটা আমার কলম। নেক্সট, হাউ, হাউ অর্থ কিভাবে, কোন কাজ কিভাবে সংগঠিত হলো বা কোন কাজ কেমন, এটা বোঝাতে আমরা হাউ ব্যবহার করি। তো খেয়াল করো, আমরা পেয়েছি এক্সাম বেসড পার্সোনালিটি, স্টেটমেন্ট, আমরা হাউ সম্পর্কে এখন লিখব। The picture is beautiful, the picture is beautiful, ছবিটি সুন্দর। তো ছবিটি কেমন, আমরা প্রশ্ন করতে পারি ছবিটি কেমন। The picture is beautiful, ছবিটি কেমন। এখানে WH কোশ্চেনটি হবে হাউ, এরপর এখানে যদি ওয়ার্ডের সংখ্যা কম আছে আমরা এটুকু লিখবো, আগে এই ভার্বটা লিখবো, হাউ ইজ দ্য পিকচার, হাউ ইজ দ্য পিকচার কোশ্চেন মার্ক, ছবিটা কেমন। তাহলে হাউ ইজ দ্য পিকচার, এরকম সাধারণত অ্যাডজেক্টিভ আসলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। আমরা আরেকটা एग्जांपल দিই এখানে, they go to school by bus, they go to school by bus, তারা স্কুলে যায় কিভাবে যায়, বাসে করে বা বাস যোগে। তাহলে বাস, তারা বাসে করে স্কুলে যায়, তার অর্থাৎ তারা বাসে স্কুলে যায়, অর্থাৎ কিভাবে যায়, এটা কিভাবে, বাই প্লাস এরকম অবজেক্ট অথবা এরকম কোনো অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই অর্থটা একটু বুঝতে হবে, অর্থ বুঝে অ্যানসার করতে হবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কিভাবে, কিভাবে স্কুলে যায়।
স্কুলে যায় কিভাবে, অর্থাৎ হাউ এখানে কিন্তু অর্থটা দাঁড়িয়েছে কি কেমন, হাউ বলতে কেমন, কিন্তু এখানে হাউটা হলো কিভাবে। হাউর অর্থ কিভাবে হতে পারে, কেমন হতে পারে, কেমন ভাবে হতে পারে, এটা তোমাদের লেখা অর্থ লেখা ছিল। তো দেখো ডাব্লিউএস টা হবে এখানে, the WH question will be how। প্রথমে আমরা হাউ কে নিব, এরপরে কি আছে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আছে কি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আমরা নিব ডু। তাহলে তিনটা ব্যবহার তোমাদেরকে শেখানো হয়েছে। একটা হলো সিম্পল ভার্ব হলে আমরা সেখানে ডু লিখব, ভার্ব যদি এস বা ইএস হয় তাহলে সেক্ষেত্রে ডাজ লিখব, ভার্বে যদি ডি বা ইডি থাকে, অথবা অ্যাকচুয়ালি পাস্ট বলা উচিত, এটা সংক্ষেপে আমি লিখলাম যে ডি ইডি, এটা থাকলে ডিড হবে। অর্থাৎ যখন তুমি কোনো অক্সিলারি ভার্ব না খুঁজে পাবে তখন এই তিনটাকে ফলো করার চেষ্টা করবে। যখন কোনো অক্সিলারি ভার্ব সেন্টেন্সে না থাকবে তখন এই তিনটার যে কোনো একটা হবে। এখন কোনটা হবে হবে সেটা আমরা সেন্টেন্স দেখে ভার্ব থেকে নির্ধারণ করব। যেমন গো, গো এখানে ডু, যদি হতো গোস তাহলে লিখতাম ডাজ, যদি হতো ওয়েন্ট তাহলে লিখতাম ডিড। অর্থাৎ পাস্ট হলে ডিড, প্রেজেন্টে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ, আর যদি কোনো এস বাই এস না থাকে তাহলে হবে ডু। এটা অবশ্যই ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে। তো যেহেতু যখন তোমরা দেখবে কোনো অক্সিলারি ভার্ব নাই তখন তোমাদের সবসময় এই তিনটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, ডু ডাজ এবং ডিড, ডু ডাজ এবং ডিড। ডাজ হবে যখন এস বাই এস থাকবে তখন ডাজ হবে, আর যখন ভার্বের সাথে ডি ইডি বা পাস্ট হবে অর্থাৎ অতীতকাল তখন হবে ডিড, আর এগুলো না হলে তখন হবে ডু। অর্থাৎ এই গো মানে যাওয়া, প্রেজেন্ট আছে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এজন্য আমরা এখানে ডু লিখবো, হাউ ডু। এরপর আসবে সাবজেক্ট, সাবজেক্ট আছে দে, সাবজেক্ট কিভাবে পেতে হয় তোমাদেরকে বলা হয়েছিল, কে দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ দে হলো সাবজেক্ট। তাহলে হাউ ডু দে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়, হাউ ডু দে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়, তারা কিভাবে স্কুলে যায়। তাহলে ডু এখানে যে আনলাম অক্সিলারি ভার্ব হিসেবে, এটা গো এর কারণে, কারণ এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই। যখন অক্সিলারি ভার্ব না থাকবে এবং এস বাই এস এগুলো না থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা ডু আনবো। তো সেই কারণে ডু আনলাম, এরপরে আসবে সাবজেক্ট, আনলাম সাবজেক্ট, এরপর আসবে মেইন ভার্ব গো, এখানে গো আনলাম এবং বাকি অংশ। অর্থাৎ তারা তারা বাসে স্কুলে যায় বা বাস যোগে স্কুলে যায়, তাহলে প্রশ্ন করতে পারে তারা কিভাবে স্কুলে যায়। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নে আমরা যাই, যদি হাউ দিয়ে আরো কিছু প্রশ্ন হতে পারে, যেহেতু সময় স্বল্পতা এজন্য আমরা আর আগাবো না, আমরা অন্য একটা হোয়ার এর ক্ষেত্রে। এবং হোয়ার, হোয়েন, হোয়াই এই তিনটা খুবই ইজি, কারণ এখানে হোয়ার দ্বারা প্লেসকে নির্দেশ করে, হোয়েন দ্বারা সময়কে নির্দেশ করে, হোয়াই দ্বারা কারণকে নির্দেশ করে। তবে একটু পড়লেই বোঝা যাবে যে এটা আসলে আমরা হাউ, হোয়ার, হোয়েন কোনটা দিব। স্টেটমেন্ট, সাবিনা went to ঢাকা, সাবিনা went to ঢাকা, সাবিনা ঢাকায় গিয়েছিল। সো ইজি, তোমাদের ক্ষেত্রে এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি যখন ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি তোমাদের অনেকেই এই সম্পর্কে বুঝতে পারো যে যখন প্লেস হয়, জায়গা নির্দেশ করে, তখন হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। অতএব এখানে সাবিনা ঢাকায় গিয়েছিল, তাহলে কোথায় গিয়েছিল, ঢাকায়, অর্থাৎ ঢাকা একটা জায়গার নাম। এরকম যদি জায়গা হয় তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। ডাবল কোশ্চেন, এখানে আমরা যদি হোয়ার এ আসি তাহলে প্রথমে আমরা লিখব হোয়ার, হোয়ার এর পরে কোনটা আসবে, হোয়ার এখানে প্লাস আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কি নিয়ে আসবো এখানে অক্সিলারি ভার্ব। এখন দেখো এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কি না, একটু খেয়াল করো। সাবিনা ওয়েন্ট টু ঢাকা, যারা অক্সিলারি ভার্ব পড়েছো আমি গতকাল লিখিয়েছিলাম
তোমরা যদি পড়ে থাকো অবশ্যই বুঝতে পারবে যে এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এই বাক্যে দেখা যাচ্ছে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই। যখন না থাকবে আমি বলছি তিনটার কথা স্মরণ রাখতে হবে। একটা হলো ডু, ডাজ, আর একটা হলো ডিড। ডু, ডাজ এবং ডিড, এই তিনটার কথা স্মরণ রাখতে হবে। তো যেহেতু ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, এটা পাস্ট ফর্ম, অর্থাৎ এই যে ভি, ডি বা ইডি, এখানে অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম। এটা ডি, ডিইডি থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ডিইডি থাকে, সবসময় যে ডিইডি থাকবে এমন কোনো কথা না। এটা অ্যাকচুয়ালি বলতে হবে পাস্ট ফর্ম, কারণ গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। এই ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণ করব, অর্থাৎ ডিড গ্রহণ করব। ডিড পাস্ট আছে এজন্য ডিড। তাহলে হোয়ার, এরপর আছে অক্সিলারি ভার্ব, এরপর কি আসবে একটু খেয়াল করো, সাবজেক্ট লেখা আছে কি সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবিনা। কে গিয়েছিল? সাবিনা গিয়েছিল, সাবজেক্ট হলো সাবিনা। তাহলে আমরা এখানে লিখবো সাবিনা, হোয়ার ডিড সাবিনা। এরপরে কি লিখবো? এই যে ওয়েন্ট আছে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্মটা গো, গো। তাহলে ডু, ডাজ এবং ডিড, এই তিনটা যখন লিখবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বগুলো চেঞ্জ হবে, অর্থাৎ চেঞ্জ হবে না বলতে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এখানে ছিল ওয়েন্ট, কিন্তু এখন লিখছি আমরা এখানে গো। তাহলে ডু, ডাজ, ডিড যেটাই বসুক না কেন সবসময় ভার্বের বেস ফর্ম হবে, যার সাথে কখনো এস বাই এস, আইএনজি, ডি, ইডিটি কোনো কিছু যুক্ত হবে না। তাহলে এটা খেয়াল রাখতে হবে। অতএব আমরা যে স্ট্রাকচারগুলো লিখছি এই স্ট্রাকচারের সবগুলোতে মিল আছে। একটা হলো হোয়ার, বসালাম হোয়ার, এখানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এই যে সাবজেক্ট, মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, আর বাকি অংশ যেহেতু নাই আমরা লিখবো না। এরপর কোশ্চেন মার্ক। তাহলে দেখা গেল সাবিনা ওয়েন্ট টু ঢাকা, সাবিনা ঢাকায় গিয়েছিল। হোয়ার ডিড সাবিনা গো, সাবিনা কোথায় গিয়েছিল। ওকে, আর দুটো আছে, আর দুটো বাক্য দিয়ে আমি শেষ করব। সংক্ষেপে বুঝাই দিই। when Shoykot's mother cooks at 6 am, 6 am। তো এখানে সময় উল্লেখ আছে, এরকম যদি সময় উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা when দিয়ে প্রশ্ন করব। when, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমরা ডাজ নিব, কারণ ভার্বের সাথে এস বাই এস আছে। এরপর আসবে সাবজেক্ট সৈকতস মাদার, when does সৈকতস মাদার কুক। তোমাদেরকে বলা হয়েছিল যখন এস বাই এস থাকবে তখন এস বাই এস এর কারণে ডাজ বসাবো, এবং সেজন্য আমরা এখানে কোনো এস বাই এস বসাবো না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। when does সৈকতস মাদার কুক, কখন সৈকতের মা রান্না করে। তাহলে উত্তর আসবে সৈকতের মা সকাল 6টা রান্না করে। ওকে, নেক্সট ওয়ান, why। Samira is going to the market for shopping. Samira is going to the market for shopping। সাধারণত টু প্লাস ভার্ব অন অথবা ফর প্লাস আইএনজি হয়। ওকে, সামিরা ইজ গোয়িং টু দ্য মার্কেট ফর শপিং। সামিরা বাজারে যাচ্ছে, কি জন্য যাচ্ছে? কেনাকাটার উদ্দেশ্যে, কেনাকাটার জন্য। তাহলে কেন, কি জন্য, কেন, অর্থাৎ রিজন। এখানে একটা রিজন আছে, কারণ আছে। সেই কারণ থাকার কারণে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব, এবং হোয়াই সেই সেম স্ট্রাকচার ফলো করতে হবে। হোয়াই, এরপরে ইজ অক্সিলারি ভার্ব আছে। হোয়াই ইজ সামিরা গোয়িং টু দ্য মার্কেট, কেন সামিরা বাজারে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আজ এ পর্যন্ত, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি যেটুকু করছি
খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো যদি তোমরা আয়ত্তে আনো, নিজেরা চেষ্টা করো অর্থ বোঝার এবং সবগুলো মুখস্থ করার, যেমন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, পার্সন গুলো এবং ডাব্লিউএস ওয়ার্ড গুলোর অর্থ এবং এই স্ট্রাকচার, তাহলে অবশ্যই তোমরা ডাব্লিউএস কোশ্চেনে 10-এ 10 পাবে। 5টা সেন্টেন্স থাকবে, 10-এ প্রত্যেকটা 2 মার্ক, 10-এ 10 পাবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং অগ্রিম ঈদ মোবারক থাকলো। অগ্রিম ঈদ মোবারক, যেহেতু আবার ঈদের আগে আর দেখা নাও হতে পারে, অতএব সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই। 20 তারিখ কোন হতে পারে?